ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। তো চলুন শুরু করা যাক। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ কাছে আসবেন না। আরে বেবি, আজ তোমাদের বাসরাত, আজ কাছে আসবো না তো কি করবো? বলেই শয়তানি হাসি শুরু করলো। কেন করছেন আমার সাথে এমন? আমি কি ক্ষতি করেছি আপনার? রশনির কথার পাত্তা না দিয়ে ইয়াশ নিজের মতো শার্টের বোতাম খোলায় ব্যস্ত। ইয়াশকে শার্ট খুলতে দেখে রশনি এবার কেঁদে দিল। প্লিজ আমার সাথে এমন করবেন না। কেন করছেন এমন? কেন আমার এত বড় সর্বনাশ করছেন? রশনির কথা শুনে ইয়াশ কিছু না বোঝার ভান করে বলল, সর্বনাশ? আরে মেরি জান, সর্বনাশ কেন করতে যাব? এটা তোমার অধিকার। অধিকার দেখাচ্ছেন আপনি? কিসের অধিকার আপনার? যখন এই বিয়েটা আমি মানি না, ভুলে যাবেন না, আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করে বিয়েটা করছেন। ওসব বলে এখন আর কি লাভ? লিগালি তুমি আমার ওয়াইফ আর আমি তোমার হাজব্যান্ড, আর এটাই সত্যি। স্বামী হিসেবে তোমার উপর আমার সব ধরনের অধিকার আছে। তো এখন বেশি কথা না বলে কাছে এসো। না, একদম না, আপনি আমার কাছে আসবেন না। ইয়াশ ডেভিল স্মাইল দিয়ে ধীরে ধীরে রশনির দিকে এগিয়ে যাচ্ছে, আর রশনি এখনও কান্না করতে করতে পিছাচ্ছে। ইয়াশ নিজের শার্টের লাস্ট বোতামটা খুলে শার্টটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। প্লিজ। রশনির কথা শেষ হওয়ার আগেই ইয়াশ রশনিকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিল। তারপর নিজের সবটুকু ভর তার উপর ছেড়ে দিল। রশনির হাত দুটো নিজের হাত দিয়ে খুব শক্ত করে বেডের সাথে চেপে ধরে রেখেছে ইয়াশ। রশনির ঠোঁটে ইচ্ছে মতো চুমু খাচ্ছে ইয়াশ, যেন কত বছরের পিপাসা মেটাচ্ছে। এবার রশনির ঘাড়ে এলোপাতাড়ি চুমু দেওয়া শুরু করলো ইয়াশ। রশনি বারবার ধাক্কা কিল ঘুষি দিয়েই যাচ্ছে ইয়াশকে, কিন্তু এক চুল পরিমাণও নড়াতে পারছে না। এবার শরীরের সর্বশক্তি দিয়ে জোরে ধাক্কা দিল ইয়াশকে। এতে সে একটু দূরে গিয়ে পড়ে। এতে ইয়াশের রাগে যেন মাথায় রক্ত চলে গেছে। এই সুযোগে রশনি উঠে দৌড় দিতে নেয়, কিন্তু তার আগেই ইয়াশ তাকে ধরে ফেলে। রশনিকে এক টানে বেডে ফেলে দিয়ে তার উপর উঠে বসে রশনির গাল চেপে ধরে বলতে থাকে, খুব শখ না তোর আমার কাছ থেকে পালানোর? আমার কাছ থেকে পালানোর শখ আজ খুঁচিয়ে দেবো তোর। বলেই রশনির ঠোঁটে জোরে এক কামড় দিল। ব্যথায় কুঁকিয়ে উঠল রশনি। ইয়াশকে ধাক্কাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এক পর্যায়ে সে ছটপট করা বন্ধ করে দিল। তার চোখের কোণে দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে, কিন্তু এতে ইয়াশের কোনো ধ্যান নেই। সে রশনির নেশায় পাগল হয়ে গিয়েছে, ডুব দিয়েছে রশনির নেশা ভরা জালে। চলুন পরিচয় পর্বটা সেরে নিই এখন। এতক্ষণ যাদের ব্যাপারে কথা বলছিলাম এরা হলো ইয়াশ আর রশনি। রশনি ছিল ইয়াশের অফিসের পিএ। প্রত্যেক দিনের মতো আজও অফিসেই যাচ্ছিল রশনি, কিন্তু আজ তাদের অফিসে একটা পার্টি আছে। সেখানে নাকি অফিসের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই খুব এক্সাইটেড, সাথে রশনিও। কিন্তু এই সারপ্রাইজটা যে তার জীবনের সব থেকে ভয়ঙ্কর অধ্যায় হতে যাচ্ছে তা কার জানা ছিল। আমি গেলাম, বাই শাহিদ রহমান। আরে নাস্তা তো করে যা। না মামা, এমনি অনেক লেট হয়ে গিয়েছে, এখন না বের হলে আরো লেট হবে। কিন্তু তাদের কথা ভেদ করে নাইমা রহমান অর্থাৎ রশনির মামি বললেন, খেয়ে নে খেয়ে নে, এতদিন তো আমাদের ঘরে বসেই খেয়ে এসেছিস, আর কয়েকটা দিনও না হয় খেয়েই নে। নাইমা, তুমি আবারও শুরু করলে? আর এসব কি যাতা বলছো? কয়েকটা দিন মানে কি?
আমার বান্ধবী নীলিমার ছেলে সামনের মাসে বিদেশ থেকে আসছে, আর আমি ভেবে রেখেছি রোশনিকে ওর সাথে বিয়ে দিয়ে দিব। আর নীলিমার ছেলে নাকি বিয়ের পর তার বউকে সাথে করে বিদেশ নিয়ে যাবে। ভালোই হবে, আপদটা একেবারেই বিদেই হবে। তুমি এসব কি বলছো? তুমি কি রোশনি আর নাহিদের বিয়ের কথা ভুলে গেছো? শোনো, আমি কোনো মতে এই অলক্ষণী মেয়েটাকে আমার ছেলের ঘাড়ে চাপতে দিব না, বুঝেছো? তোমার সাথে এসব ফালতু ব্যাপার নিয়ে কথা বলে না আর নিজের সময় নষ্ট করতে ভালো লাগে না। সবার আড়ালে রশনি নিজের চোখের কোণে জমে থাকা জলটা মুছে আসছে বলে বেরিয়ে পড়ল। তোমার জন্য মেয়েটা নাস্তাটাও করে যেতে পারলো না। উফ, প্লিজ ড্রামাটা এবার অন্তত বন্ধ করো। বলেই নাইমা রহমান নিজের রুমে গিয়ে জোরে দরজা বন্ধ করে দিলেন। নাইমা রহমানের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন শাহিদ রহমান। নিজের হাতের খাবারের প্লেটটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। খুব ডানা গজেছে না তোর? এই ডানা কিভাবে ছাট করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন শাহিদ রহমান। স্কুটিতে সেই কবে থেকে বসে আছে, কিন্তু জ্যাম যেন ছুটছেই না। উফ, এই ঢাকা শহরে যে কেন এত জ্যাম থাকে কে জানে। আর তোমাকেও বলি, সূর্য মামা নিজের ব্রাইটনেসটা একটু কমাও, তাহলে যে তোমার রোশনির জন্য এই রোশনি আজ গলেই যাবে। রশনি এমন আরও অনেক আজব আজব বকবক করেই চলেছে, কিন্তু দুটো চোখ যে তাকে সেই কখন থেকে এক ধ্যানে দেখেই চলেছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। নিশা নেহা হাত ধরে বাড়িতে ঢুকছে আর সবাইকে ডাকছে। চোখে মুখে তার খুশির ঝলক স্পষ্ট ফুটে উঠেছে। মা, বাবা, রাফি, তোমরা সবাই কোথায়? তাড়াতাড়ি এসো, দেখো আমাদের বাসায় কে এসেছে। নিশার ডাকাডাকি শুনে সবাই তাদের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে চলে আসলো। কি হয়েছে বৌমা? অনিমা বেগমের চোখ গিয়ে পড়ল নিশার পাশে দাঁড়িয়ে থাকা নেহার ওপর। অনিমা বেগম নিশার পাশে এসে দাঁড়িয়ে বলে উঠলেন, OMG, what a surprise নেহা। পেছন থেকে রাফি বলে উঠল, হেই নেহু, কেমন আছো? কতদিন পর দেখা হলো। পাশ থেকে ইয়ানাফ আহমেদ বলল, আমাদের তো ভুলে গিয়েছিলে। নাথিং লাইক দ্যাট আঙ্কেল, আসলে স্টাডি নিয়ে একটু বিজি ছিলাম তো তাই যোগাযোগ করতে পারিনি এতদিন আপনাদের সাথে। আচ্ছা, এখন এসব কথা বাদ দাও। মেয়েটা এতদিন পর বাসায় এসেছে, এই তোমরা ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? তাই তো, ইউ আর রিয়েলি সরি নেহা। হ্যাঁ নেহা, তুমি ভিতরে আসো। নেহা গিয়ে সোফায় বসলো। নেহার চোখ দুটো এদিক ওদিক কাউকে খুঁজছে। তখনই অনিমা বেগম বলে উঠলেন, নেহা, তুমি কি খাবে সেটা বলো। না আন্টি, কিছু খাবো না, বাট মিস্টার চার্ম কোথায়? তাকে তো দেখছি না। সে নাকি কাল দেশে ফিরেছে, তাই তো আমি আজ চলে আসলাম। বলতেই জিভে কামড় দিল নেহা, আর সাথে সাথে সবাই হেসে দিল। ও কালই ফিরেছে, কিন্তু আজ থেকেই ও অফিস জয়েন করেছে। ওহ, তাহলে ও আসবে কখন? চিন্তা করো না, ও সন্ধ্যার মধ্যেই ফিরে আসবে। এইদিকে রশনি খুব তাড়ার সাথে অফিসে প্রবেশ করেছে। এই মরা জ্যামের জন্য আজও লেট হলো, ভাল লাগে না। রশনি নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতে আসছিল। ঠিক তখনই কার সাথে যেন ধাক্কা লেগে মাথায় বাড়ি খেলো। রশনি নিজের মাথা ঘষতে ঘষতে লোকটির দিকে না তাকিয়ে বলতে লাগলো, কে রে? এই বিল গেটসের নতি অফিসটা কি তোর বাপের সম্পত্তি নাকি, যে চোখ দুটো বসায় রেখে এসে এখানে ঘুরছিস আর আমাকে ধাক্কা মারছিস? রশনির কথা শুনে সামনের লোকটি অগ্নি দৃষ্টি নিয়ে রশনির দিকে তাকিয়ে আছে। রশনি এতক্ষণ খেয়ালই করেনি যে ও কাকে এতক্ষণ এত কিছু বলছিল। রশনির সামনে তাকিয়ে থাকা ব্যক্তিটিকে দেখে গলা শুকিয়ে আসছে। রশনি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যালো হাতি আঙ্কেল।
কিপ ইওর মাউথ শাট মিস্টার খান। আমি আপনাকে আগেও অনেকবার বলেছি যে আমার নাম হাতি নয়, হাতিম, হাতিম সিদ্দিক। গলতি সে মিস্টেক। আর আমাকে কোন অ্যাঙ্গেলে আঙ্কেল লাগে? খবরদার, যদি নেক্সট টাইম আমার নাম ভুল বলেছেন আর আমাকে আঙ্কেল বলে ডেকেছেন তো আপনার চাকরিটা আর থাকবে না, মনে থাকে যেন। এতক্ষণ রশনি যার সাথে কথা বলছিল সে রশনির অফিসের ম্যানেজার হাতিম সিদ্দিকী, যাকে রশনি সব সময় ভুলে হাতি বলে। তো মিস খান, আজও আপনি লেট করে কেন এসেছেন? না মানে রাস্তায় অনেক জ্যাম ছিল তাই তো? এক্সেলেন্ট, সঠিক উত্তর। শাট আপ মিস্টার খান। এক অজুহাত আর কয়দিন দিবেন? সবসময় লেট করেই আপনি আসেন। আজ অফিসে পার্টি আছে তাই আপনাকে মাফ করে দিলাম, না হলে আজই আপনার চাকরিটা যেত। জি স্যার। বস যে কি দেখে এদেরকে চাকরিতে রাখে। বলতে বলতে সেখান থেকে নিজের কেবিনে চলে গেল হাতিম সিদ্দিকী। রশনিও ভেঙচি কেটে নিজের কেবিনে চলে গেল। এদিকে নেহা রুমে বসে আছে সে কখন থেকে, কিন্তু তার একটুও ভালো লাগছে না, মনই টিকছে না। কেমন ছটফট ছটফট করছে তার মনটা। তার মন চাচ্ছে যেন ছুটতে তার মিস্টার চার্মের কাছে চলে যেতে। হঠাৎ নিশার আগমন। নিশা এসে তার ছোট্ট বোনের পাশে বসলো, তার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে নেহা, একা একা ভালো লাগছে না? আপি, তুমি তো জানোই আমার এখানে কেন আসা। লন্ডনের এত নামকরা ভার্সিটিতে পড়ার চান্স পেয়েও আমি এখানের চিপ ভার্সিটিতে পড়তে এসেছি শুধুমাত্র ওর জন্য। আমি তো সব জানি, তো কি হয়েছে? তুই হঠাৎ এসব বলছিস কেন? আমি এত কিছু ছেড়ে যার জন্য আসলাম সে কি আমায় বুঝবে? আমার ভালোবাসাটা বুঝবে? বুঝবে না কেন? অবশ্যই বুঝবে। আমার বোনের মধ্যে কি কমতি আছে যে বুঝবে না? আর না বুঝলেও ওকে বুঝতে হবে, ও বুঝতে বাধ্য। নেহা তার বোনকে জড়িয়ে ধরল। আপি, আমি ওকে সত্যি অনেক ভালোবাসি রে। ওকে ছাড়া আমি থাকার কথা ভাবতেও পারি না। আমি ওকে চাই আপি, শুধু ওকেই চাই। নিশাও তার বোনকে জড়িয়ে ধরল। আমার বোনের কোনো আবদার তার বোন কখনো অপূর্ণ রেখেছে? আর এটা তো তোর ভালোবাসা, যে কোনো মূল্যেই হোক না কেন তোর ভালোবাসাকে আমি তোর কাছে এনে দিব। বোনটি, এখন কান্না করিস না। নিশা একটা রহস্যময় হাসি দিয়ে নেহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এদিকে রশনি নিজের ক্যাবিনে এসে চেয়ারে ধপ করে বসে পড়ল। মনে মনে বলল, সব সময় শুধু চাকরি খাওয়ার ভয় দেখায় হাতি কোথাকার। তখনই সেখানে সানার এন্ট্রি। বলল, মে আই কাম ইন ম্যাডাম? রশনি দরজার দিকে তাকিয়ে দেখে সানা এসেছে। তোর ভিতরে আসার জন্য আবার আমার পারমিশন লাগবে নাকি? ঠং, এখনো সেখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয় শাকচুন্নি। সানা রশনির কথা শুনে হাসতে হাসতে ভেতরে আসলো। এতক্ষণে এদের কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এরা বেস্টু। রশনি আর সানা একই স্কুলে এবং কলেজে পড়তো আর তারপর একসাথে একই অফিসে চাকরি করে। কি হয়েছে জান্টুস, তোকে আজ এত খিটখিটে লাগছে কেন? আর বলিস না, এই হাতির বাচ্চা আজকে আবার চাকরি খাওয়ার হুমকি দিয়েছে। লেট করে আসলে বলবে না? তুই কি বললি? না, বলছিলাম যে চাকরি খেয়ে দিবে বলেই হলো নাকি? আর চাকরিটা কি ম্যানেজার তোকে দিয়েছে নাকি যে খাবে? চাকরিটা তো তোকে বস দিয়েছে। তাহলে আবার? কিন্তু আমাদের বসটাকে এখনো দেখাই হলো না। আমার লাকি চার্ম। কিন্তু আমি বুঝলাম না, তুই আর আমি একসাথে অফিসে কাজ করা শুরু করলাম, তাহলে বস তোর আসার এক সপ্তাহের মধ্যেই তোকে বিয়ের পরটা দিল কেন?
হয়তো আমার কাজ বেশি ভালো লেগেছিল তাই। এক সপ্তাহের মধ্যে তুই এমন কি ভালো কাজটাই করছিলি? আচ্ছা আচ্ছা, আর রাগ করতে হবে না। আচ্ছা দোস্ত শোন না, আমার না অনেক কফি পিপাস পাইছে। বাহ, কি সুন্দর ওয়ার্ড সৃষ্টি করলি, কফি পিপাসা। দোস্ত আচ্ছা দাঁড়া, আমি ক্যান্টিন থেকে কফি নিয়ে আসতেছি। ওকে। রশনি ক্যান্টিনে চলে গেল কফি আনতে। এদিকে নিশা অনিমা বেগমের রুমে এসে বলে ওঠে, আসতে পারি? আরে বৌমা, তোমার আসার জন্য আবার পারমিশন লাগে নাকি? চলে এসো। নিশা মৃদু হেসে ভেতরে প্রবেশ করলো। নিশা অনিমা বেগমের পাশে গিয়ে বসলো। মা, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। মা, আসলে নেহা আমাদের বাসায় মানে এই বাড়িতে থেকে পড়তে চায়, কারণ ও যে ভার্সিটিতে ভর্তি হয়েছে সেটা আমাদের বাসা থেকে খুবই কাছে, আর আমার বাবার বাড়ি থেকে বেশ দূরে। তাই যদি আপনি নেহাকে... আরে আরে বৌমা, নেহা তো আমাদের মেয়ের মতো, ও এই বাড়িতে থেকে পড়তে চায় তা তো বেশ ভালোই। নেহা আজ থেকে এই বাড়িতেই থাকবে যতদিন না ওর পড়ালেখা শেষ হচ্ছে। নিশা অনিমা বেগমকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। মোস্ট ওয়েলকাম বৌমা। এদিকে রশনি দুই হাতে কফি নিয়ে তার কেবিনের দিকে যাচ্ছে। এই সবাই সরো সামনে থেকে। তখনই কার ওপর যেন দুই হাতের গরম কফির গ্লাসগুলো ধাক্কা লেগে পড়ে গেল। হোয়াট দ্য হেল! দেখছো, সর্বনাশটা হয়েই গেল। আর আপনি কি চোখে দেখেন না নাকি? আমি তো সস্বর বলেই আসতেছিলাম। শাট আপ ইউ ব্লাডি চিপ গার্ল! এদের দুজনের চিল্লাচিল্লি শুনে অফিসের সবার দৃষ্টি তাদের দিকে। হোয়াট? আমি চিপ? আর আপনি কি? হ্যাঁ, ইউ চিপেস্ট ডেভিল মনস্টার ডাইনোসর। কি? আমার মুখে মুখে তর্ক? তুমি জানো আমি কে? শুনুন, আপনি যেই দেশের রাজি হন না কেন তাতে আমার... বলেই রশনি রাগে ফুঁসতে ফুঁসতে নিজের কেবিনে চলে আসলো। কি হলো? তোকে এত রাগান্বিত লাগছে কেন? তুই না কফি আনতে গিয়েছিলি? আমার না আর ভালো লাগছে না। আবার কি হলো? আজকের দিনটাই খারাপ, সকাল থেকে একটার পর একটা ঝামেলা ঘটেই আছে। বলবি তো কি হয়েছে? তারপর রশনি সানাকে সব খুলে বলল। থাক দোস্ত, তুই আর রাগ করিস না। চল বাইরে গিয়ে ডেকোরেশনের কাজে সবাইকে হেল্প করি। চল। অনিমা বেগম আর নিশার কথা। তাহলে আসি বৌমা। জি মা, পৌঁছে একটা কল দিয়েন, আর নানুর শরীর কেমন আছে সেটাও জানাবেন। মার যে হঠাৎ কি হলো? মা প্লিজ মন খারাপ করবেন না, নানা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তাই যেন হয়। তুমি রাফির খেয়াল রেখো, আর নেহা তুমি নিজের যত্ন নিও। আন্টি এভাবে বলছেন কেন? কিছুদিনের মধ্যেই তো আপনি চলে আসবেন, তাই না? কিন্তু তুমি আজ এতদিন পর আসলে, আর আজই দেখো আমাদের চলে যেতে হচ্ছে। কোনো ব্যাপার না আন্টি, আপনি তো চলেই আসবেন। তাহলে এবার আসি। অনিমা বেগম আর ইয়ানাফ আহমেদ বেরিয়ে পড়লেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে। ওরা চলে যাওয়ার পর নিশা গেট লাগিয়ে নেহার কাছে আসলো। দেখেছিস, এটাকেই বলে লাক বাই চান্স। মানে? শোন, আমার মাথায় একটা অনেক ভালো প্ল্যান এসেছে। কি প্ল্যান? শোন,
আমি এখন রাফির রুমে গিয়ে ওকে বলবো যে আমি ঘুরতে যেতে চাই, তারপর ওকে নিয়ে বেরিয়ে পড়বো। তারপর তোর যা করতে হবে মন দিয়ে শোন। নিশা তার পুরো প্ল্যানটা নেহাকে ভালো মতো বুঝিয়ে দিল। ওয়াও আপি, ইটস এ গ্রেট আইডিয়া, বাট কি? জিজু কি আমাকে বাড়িতে একা রেখে যেতে চাইবে? আমি তো তোদের বাড়ির মেহমান, তাই যদি আমাকে রেখে না যাইতে চায় তাহলে? সেটা আমি ম্যানেজ করে নেব। বাট আরেকটা জিনিস। আবার কি? ও যদি রাজি না হয় আর আমাকে ভুল বোঝে, তাহলে তো প্রবলেম আরো বেড়ে যাবে। আরে কিচ্ছু হবে না, তুই শুধু আমার কথা মতো চল, আর তোকে ওভাবে দেখেই তো পাগল হয়ে যাবে ও। তাই যেন হয়। এইদিকে রশনি একটা উঁচু টুলের ওপর দাঁড়িয়ে বেলুন লাগাচ্ছিল দেওয়ালে। এই শানু, আরো বেলুন দে। কিরে দিচ্ছিস না কেন? তাড়াতাড়ি দে। দেখ, তুই কিন্তু আমায় রাগাচ্ছিস। তখনই রশনি হাতে কিছু অনুভব করলো। ও বুঝতে পারলো এটা বেলুন। কিরে এতক্ষণ ধরে যে তোকে ডাকছিলাম কানে যাচ্ছিল না, নাকি তোর কানে কবুতর বাসা বেঁধেছে? রশনি এমন হাজারটা বকবক করতে করতে কাজ করছিল, আর নিচ থেকে একজন বেলুন দিয়েই যাচ্ছিল। রশনির কাজ শেষ হওয়ার পর ও টুল থেকে নামার জন্য সামনের দিকে ঘুরল, কারণ ও দেয়ালের দিকে মুখ করে কাজ করছিল। রশনি সামনে ঘুরে দেখে এটা সেই ব্যক্তিটাই যার ওপর ও গরম কফি ফেলেছিল। আজ দেখেই ও একটা চিৎকার দেয় আর ব্যালেন্স কন্ট্রোল করতে না পেরে পড়ে যায়। আমি সেসব মরে গেলাম গো। আমি মনে হয় আর বাচ্চা নেই। তাহলে কি আমি এখন একটা ভূত? আমি তো মেয়ে, তার মানে আমি এখন একটা পেতনি। আল্লাহ গো, এই দিন দেখানোর আগে আমি মরে গেলাম না কেন? কিন্তু আমি তো মরেই গেছি। চোখে দুই হাত দিয়ে এতক্ষণ এসব বলছিল রশনি। চোখ খোলো, কি বলছো তুমি? লোকটার কথা শুনে রশনি তার একটা চোখ খুলল। ওর মনে হলো ও যেন শূন্যে ভাসছে, আর লোকটা তার অনেক কাছে। তারপর আর একটা চোখ খুলল। কিছুক্ষণ এভাবে থাকার পর ও বুঝতে পারল যে ও লোকটার কোলে আছে। এটা বোঝার পর ও চিল্লাচিল্লি শুরু করে হাত পা ছোড়াছড়ি শুরু করলো। আমাকে ছাড়ুন। আচ্ছা বলেই লোকটা রশনিকে ছেড়ে দিল, আর রশনি মেঝেতে পড়ে গেল। আমার ব্যথা হয়েছে। লোকটা এক হাঁটু গেড়ে রশনির সামনে বসলো। রশনি চোখ বড় বড় করে লোকটার দিকে তাকালো। এই, আপনি আমাকে ফেলে দিলেন কেন? আপনি তো বললেন ছাড়তে, তাই ছেড়ে দিলাম। রশনি অগ্নি দৃষ্টি নিয়ে লোকটির দিকে তাকালো, আর লোকটি একটা শয়তানি হাসি দিয়ে রশনির মুখের একদম কাছাকাছি এসে ওর মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে রশনির কানের কাছে নিজের মুখ নিয়ে বলল, এটা আমার মুখে মুখে কথা বলার শাস্তি। বলেই রশনি গালের সাথে নিজের গাল ঘেঁষে সরে আসলো। তারপর নিজের প্যান্টের দুই পকেটে দুই হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে সেখান থেকে চলে গেল। আর এদিকে রশনি এমনভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে যেন ভূত দেখেছে। কিছুক্ষণ পর সানা এলো, আর রশনিকে এই অবস্থায় বসে থাকতে দেখে দৌড়ে তার কাছে গেল। সানা গিয়ে রশনিকে টেনে তুলে ওঠালো। কিরে, তুই ওখানে ওভাবে বসেছিলে কেন? সানার ধাক্কাতে রশনির ধ্যান ফিরল। কিরে বল। রশনি ভেবেছিল সানাকে সব বলে দেবে, কিন্তু তার বলতে একটু ইতস্তত বোধ হচ্ছে। না না, কিছু না, আসলে টুল থেকে পড়ে গিয়েছিলাম। কি বলছিস? ব্যথা পাসনি তো? না না, বেশি ব্যথা পাইনি। তুইও অদ্ভুত, এক এক সময় একটু টোকা লাগলেই চিল্লাচিল্লি শুরু করে দিস, আবার আজ এত উঁচু থেকে পড়েও নাকি ব্যথা পাসনি। আজব। আচ্ছা, এসব কথা বাদ দে, চল না আমরা ওই দিকটা যাই। চল। এদিকে রাফি সেই কবে থেকে তাদের বাড়ির বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু নিশার যেন বের হওয়ার কোনো নামই নেই।
রাফি এবার রেগে চিল্লিয়ে বলতে শুরু করলো, তুমি আসবে নাকি আমি একাই চলে যাব? আসছি, একটু দাঁড়াও। নিশা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলল, যাওয়ার আগে নেহাকে আবার বলে গেল, দেখ যেভাবে বলেছি সেইভাবেই করিস। আচ্ছা আসি, বেস্ট অফ লাক। বলেই নিশা বেরিয়ে পড়ল। নেহা দরজা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বসলো আর গভীর ধ্যানে মগ্ন হলো। আজ দেখাবো তুমি কোথায় পালাও মিস্টার চান। মুচকি হেসে বলল নেহা। এদিকে আজ পুরো অফিসটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে বেলুন, ওয়েলকাম ব্যানার, স্টিমার দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর সফট মিউজিকটা যেন পার্টির শোভা আরো বাড়িয়ে দিয়েছে। ডেকোরেশনটা সত্যি সুন্দর হয়েছে, তাই না রে? অনেক সুন্দর। জানি না আজকে সারপ্রাইজ পেতে চলেছে আমরা সবাই। আমার তো খুবই এক্সাইটেড লাগছে। আমারও একই অবস্থা। দোস্ত দেখ, ম্যানেজার স্যার স্টেজে, তাও আবার হাতে মাইক নিয়ে। কেউ এই হাতির স্টেজ থেকে নামা, মনে হইতেছে এখনই স্টেজটা ভাঙা পড়বো। আর হাতে মাইক কেন হাতিটার? গান টান গাইব নাকি? দেখ দোস্ত, আমি ব্যাট লাগাইয়া বলতে পারুম জিয়ানের থেকে ভালো গান গায়। আর আমি এর বোন আমার, একটু থাম, রিল্যাক্স, নিঃশ্বাস নে। এত কথা একসাথে কিভাবে বলা? তখনই মিস্টার হাতিম মাইকে কিছু বলে উঠলেন। সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। সবার সামনে একটা লোক স্টেজে উঠে আসলো। বয়স 27-28-এর মতো হবে। গায়ের রং ধবধবে ফর্সা, হাইট 5 ফুট, চুলগুলো স্পাইক করে এক সাইডে সেট করা, কানে কালো টপ, পরনে সাদা প্যান্ট, সাদা কোট, কালো শার্ট আর মুখে একটা বাঁকা হাসি। সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। দোস্ত দেখ, পুরাই আগুন। মামা কষ কি? কই আগুন? আল্লাহ, আগুন লাগলো আবার কই? দোস্ত ভয় লাগতেছে, চল দৌড় দি। চুপ থাক গাধি, আমি ওই আগুন না, এই আগুনের কথা বলছি। কোন আগুন? দেখ। বলেই রশনি মুখটা স্টেজের দিকে ঘুরিয়ে দিল। রশনি কিছুক্ষণ তাকিয়ে থেকে সানার দিকে মুখ ঘুরিয়ে বলল, কি অবস্থা দেখছস? পোলারাও আজকাল কানের টপ পয়রা ঘুরে, কি যুগ রে আয়। দেখ, তুই যে কি বলিস না, এটা তো আজকালকার ফ্যাশন। আইজারা ফ্যাশন। আর রং দেখ কি ফর্সা, পুরাই বিদেশি ব্যাগ। আর চুলের অবস্থা দেখ, কেমনে দাঁড়ায় আছে চুলগুলো, মনে হয় মাথায় ঠাড়া পড়ছে। বোন রে, তুই মহান, পোলাটারে পুরাই পচাই দিলি। এই নাকি আবার আমাদের মায়াবতীর বস, ভাবা যায়? আর এক মিনিট, ওনাকে তো আগেও দেখেছি আমি। মানে কোথায়? মানে অফিসেই দেখেছিলাম। সকালে তোকে বলেছিলাম না, আমি ভুলে একজনের উপর কফি ফেলে দিয়েছিলাম। এই লোকটাই সে, যার উপর কফি ফেলেছিলাম। আইলা, তুমি বসের ফার্স্ট ডেতে তার উপর গরম কফি ফেলে তাকে স্বাগতম করলি, বাহ। আরে আমি কি ইচ্ছে করে ফেলেছিলাম নাকি? মিস্টার হাতিম আবার বলা শুরু করলেন। এই বলে তিনি ইয়াশ আহমেদের হাতে মাইক দিয়ে স্টেজ থেকে নেমে আসলেন। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবার প্রথমে আমি অফিসের সব স্টাফদের ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা না থাকলে আজ আমাদের এই ভালোবাসার মায়াবতীটি এশিয়ান নাম্বার 1 পজিশনে আসতেই পারতো না। তাই ধন্যবাদ সকলকে, এবং ধন্যবাদ আমাকে সুন্দরভাবে স্বাগতম জানানোর জন্য। সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। তারপর ইয়াশ স্টেজ থেকে নেমে আসলো। আর কিছু পারফরমেন্স আর স্পিচও হলো। যে যার মতো এনজয় করছে, কেউ খাচ্ছে তো কেউ ডান্স করছে, আবার অনেকে ছবি তুলছে। রশনি আর সানা ফুড কর্নারে দাঁড়িয়ে খাচ্ছে আর নানান রকম কথা বলে হাসাহাসি করছে। দোস্ত, তোরে তো আজ পুরো জোশ লাগতেছে রে, বাট
শাড়িটা কেমনে পরলি? আরে আর বলিস না, সেই সকাল 5টা বাজে উঠে ইউটিউবে এতগুলো শাড়ি পরার টিউটোরিয়াল দেখলাম, তারপর পরলাম। একটা মেয়ের শাড়ি পরার সাহসী গল্প। হাসিস না কুত্তি। দোস্ত তুই একটু দাঁড়া, আমি আসতেছি। আবার কই যাস? আচ্ছা তাড়াতাড়ি আয়। সানা যাওয়ার পর রশনি নিজের মতো দাঁড়িয়ে খাচ্ছিল, বাট হঠাৎ কে যেন তার মুখে হাত দিয়ে চেপে ধরে সবার থেকে আড়ালে নিয়ে আসলো। হঠাৎ এমন একটা ঘটনায় রশনি পুরো চমকে উঠল। তার মুখের থেকে হাতটা সরে আসলো। রশনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে তার সামনের ব্যক্তিটাকে দেখে আরও অবাক হয়, কারণ সামনে আর কেউ না, ইয়াশ আহমেদ। রশনি ভয়ে ভয়ে বলল, স্যার আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? বাবা, ডেভিল, মনস্টার, ডাইনোসর থেকে ডাইরেক্ট স্ট্যাপ, ভালোই। বাট উন্নতিটা কার হয়েছে ঠিক বুঝলাম না, আমার নাকি আপনার? আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন সেটা বলুন। ইয়াশ আচমকাই রশনির কোমরে এক হাত রাখলো আর অন্য হাত দিয়ে রশনির মুখে এসে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিচ্ছে আর ধীরে ধীরে তার মুখের দিকে এগিয়ে আসছে। রশনি চোখ বড় বড় করে তাকিয়ে আছে ইয়াশের দিকে, আর সে এগিয়ে আসছে। যেই না ইয়াশ রশনিকে কিস করতে যাবে, তার আগে রশনি ইয়াশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কি করছেনটা কি আপনি? হঠাৎ ইয়াশ এসে রশনির চুলের মুঠি শক্ত করে ধরে তার মুখটা উঁচু করে তার ঠোঁটে কিস করতে শুরু করলো। রশনি চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে। সে একটুও নড়তে পারছে না। ইয়াশ এমনভাবে কিস করছে যেন কত বছরের তৃপ্তি মেটাচ্ছে। প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে, কিন্তু সে এখনও ছাড়ছে না। রশনি নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে, তাই ইয়াশ এখন হালকা করে জড়িয়ে ধরে রেখেছে। এই সুযোগে রশনি ইয়াশকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে ঠাস করে তার গালে চর বসিয়ে দিল, আর ইয়াশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি মনে করেনটা কি আপনি নিজেকে? হ্যাঁ, এই অফিসের বস বলে যা খুশি তাই করবেন? আমাদের কি নিজের হাতের পুতুল পেয়েছেন নাকি? হ্যাঁ, আজ আপনার এই রূপটা না দেখলে হয়তো জানতামই না জানোয়াররা মানুষের রূপ নিয়েও ঘুরে। বলেই রশনি সেখান থেকে চলে আসতে নিল, কিন্তু ইয়াশ তার হাত ধরে আটকে নিল। রশনিকে তার কাছে নিয়ে এসে চোখে চোখ রেখে বলল, আজ পর্যন্ত কেউ ইয়াশ আহমেদের গায়ে হাত তোলার সাহস পায়নি, আর তোমার মতো একটা ক্লাসলেস চিপ মেয়ে কিনা আমাকে থাপ্পড় মারলো। ইয়াশ আহমেদ, দ্য নাম্বার 1 বিজনেসম্যান অফ এশিয়া, তার গায়ে হাত তুললো তোমার মতো একটা মেয়ে। মনে রেখো, তোমার এই থাপ্পড়ের জবাব তুমি প্রত্যেকটা সেকেন্ডে পাবে, এটা মাথায় রেখো। ছাড়বো না তোমায়। বলেই ইয়াশ সেখান থেকে বেরিয়ে পড়ল। তাকে পুরো আহত বাঘের মতো লাগছিল। পুরো মুখ অসম্ভব লাল হয়েছিল। যে কেউ এই অবস্থায় ইয়াশকে দেখলে ভয় পেয়ে যাবে। রশনিও সেখান থেকে বেরিয়ে আসলো। কোথাও না তাকিয়ে ডিরেক্ট বাসার জন্য রওনা দিল রশনি এবং ইয়াশ। রাত 12টা 17। একটা